আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গুঠি আইডিয়াল ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরলরেখা। তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের জ্যামিতি অধ্যায়ের প্রথম যে একেবারে অধ্যায় সেটা হচ্ছে কি সরলরেখা। তো সরলরেখা কি? সরলরেখা বলতে আমরা কি বুঝি? যখন কোনো বিন্দু সমতলে অবস্থিত বিন্দুসমূহ যদি তার চলার পথের দিক পরিবর্তন না করে চলতে থাকে, তখন সেটাই কি হয়, তাদের সঞ্চারপথটাই হয় একটা সরলরেখা। এই সরলরেখার কিন্তু নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই, তাই না? তোমরা শিখে এসেছো এর পূর্ববর্তী ক্লাসে যে সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে ইনিশিয়াল, তাই না? আর রেখা অংশের কি দুইটি প্রান্তবিন্দু আছে, শুরু এবং শেষ নির্দিষ্ট থাকে। ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়, আমরা জানি জ্যামিতির জনককে ইউক্লিড। এই জ্যামিতি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, আমাদের সরলরেখার আলোচনার প্রথমে আমাদের কি আলোচনা করতে হবে? স্থানাঙ্ক। স্থানাঙ্ক জিনিসটা কি? কোনো বিন্দুর অবস্থান যার সাহায্যে নির্ণয় করা হয় তাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলা হয়। আমরা জানি স্থানাঙ্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক, তাই না? আচ্ছা, টোটাল সমতলকে আমরা যদি চারটা ভাগে ভাগ করি, অনুভূমিক যে রেখা সেই রেখাটিকে এক্স অক্ষ এবং উলম্ব রেখাটিকে ওয়াই অক্ষ বিবেচনা করে রেনে দি কার্ভস প্রথমে যে স্থানাঙ্ক ব্যবস্থার প্রবর্তন করে, হ্যাঁ, এই স্থানাঙ্ককেই বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এই স্থানাঙ্ক ব্যবস্থায় দেখো, এই স্থানাঙ্ক ব্যবস্থায় টোটাল সমতলকে আমরা যদি চারটা ভাগে ভাগ করি, তাহলে অনুভূমিক যে রেখাটি যেমন এক্স এক্স প্রাইম, এই রেখাটিকে এক্স অক্ষ এবং উলম্ব যে রেখাটি এই রেখাটিকে ওয়াই অক্ষ বিবেচনা করে যে স্থানাঙ্ক ব্যবস্থা, তার নামই হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক। এক্ষেত্রে এই এক্স, আমরা যদি এটাকে অরিজিন বলে থাকি, যেখানে অনুভূমিক রেখাটি এবং উলম্ব রেখাটি ছেদ করে, এই ছেদ বিন্দুকে আমরা কি বলি? অরিজিন বা মূল বিন্দু। আর এক্স ও এক্স প্রাইম, এই অনুভূমিক রেখাটিকে আমরা এক্স অক্ষ বিবেচনা করি, আর ওয়াই ও ওয়াই প্রাইম এই অনুভূমিক রেখাটিকে আমরা কি ওয়াই অক্ষ বিবেচনা করি। এই ওকে কি বলা হয়? অরিজিন বা মূল বিন্দু। তো শিক্ষার্থীরা, তাহলে এক্ষেত্রে স্থানাঙ্কটা কিভাবে কোনো বিন্দুর আমরা স্থাপন করে থাকি? এই সমতলে কার্তেশীয় সমতল বলা হয় এটাকে। এই যে এক্স ওয়াই যে সমতল, এই সমতলটাকে কি বলা হবে? কার্তেশীয় সমতল। এই সমতলে আমরা বিন্দুসমূহ কিভাবে স্থাপন করে থাকি? এক্স ওয়াই যে সমতল, এইটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ। চার ভাগের ভিতরে প্রথম ভাগ হচ্ছে এটি, এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ। এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলি আমরা তৃতীয় চতুর্ভাগ, এটাকে কি বলি? চতুর্থ চতুর্ভাগ। এই চারটা ভাগ। আচ্ছা, প্রথম চতুর্ভাগে যখন বিন্দুসমূহ পড়ে তখন কি সেখানে ভুজ এবং কোটি দুইটাই কি হয়? ধনাত্মক হয়, তাই না? আমরা জানি বিন্দুসমূহের অবস্থান কিভাবে নির্ধারণ করা হয়। তারপর আমি একটু বলতেছি, তোমাদের পূর্ববর্তী ক্লাসে জিনিসগুলো ছিল, তোমাদের জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি যে 1 এবং 2, মনে করো এই একটা বিন্দু 1,2, এখানে এই 1কে কি বলা হয়? ভুজ। এই 2কে কি বলা হয়? কোটি, তাই না? ভুজ এবং কোটি, ভুজের মানটা কোন অক্ষ বরাবর যায়? এক্স অক্ষ বরাবর যায়। কোটির মানটা কোন অক্ষ বরাবর যাবে? ওয়াই অক্ষ বরাবর যাবে, তাই না? ধনাত্মক যদি মান হয় তা এক্স অক্ষের পজিটিভ দিকে যাবে, এক্স এর মানটা যদি ধনাত্মক হয়, নেগেটিভ হলে এক্স অক্ষের নেগেটিভ দিকে চলে আসবে। ওয়াই এর মান প্লাস হলে উপরের দিকে যাবে, তাই না? যদি নেগেটিভ হয় নিচের দিকে যাবে। আমরা যদি 1,2 বিন্দুটা স্থাপন করি, সাপোজ এটা এক্স অক্ষ বরাবর কয় ঘর যাবে বলো? এক ঘর যাবে। ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবে? 2 ঘর যাবে। 2 আছে যেহেতু, তার মানে যেহেতু এটা প্লাস আছে, দেখো ওয়াই এর মানটা উপরে গেল, যেহেতু এটা এক্স এর মানও প্লাস, তাহলে রাইটে গেল। তাহলে বিন্দুটির অবস্থানটা জাস্ট এখানে নির্ধারিত হবে যে 1,2। এটাই হচ্ছে ওই বিন্দুর অবস্থান। এক্স অক্ষ থেকে 2 একক, এই এক্স অক্ষ থেকে দেখো এই বিন্দুর দূরত্ব কত? 1, এই যে 2 একক। আর ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটির দূরত্ব হচ্ছে 1 একক। ওকে, তাহলে এই যে বিন্দুর অবস্থান, এটাই আমরা
যে পদ্ধতিতে বা যে নির্ণয় করলাম সেই নাম হচ্ছে এই বিন্দুটির কি স্থানাঙ্ক, এবং এই স্থানাঙ্কটাকে বলা হবে কার্তেশীয় স্থানাঙ্ক। এবারে প্রিয় শিক্ষার্থীরা, বিন্দুসমূহের অবস্থান, যদি প্রথম চতুর্ভাগে বিন্দুসমূহ যখন পড়বে তখন কি হবে, এখানে ভুজও প্লাস হবে, কোটিও প্লাস হবে। তাহলে যখন এক্স এর মান প্লাস ওয়াই এর মান প্লাস হবে তখনই বিন্দুসমূহের অবস্থান প্রথম চতুর্ভাগে পড়বে। যখন এক্স এর মান নেগেটিভ, তা নেগেটিভ হলে বামে যাবে, ওয়াই এর মান পজিটিভ, এটা উপরে যাবে, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মান নেগেটিভ, এটা তৃতীয় চতুর্ভাগে চলে আসবে। এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস হলে নিচে চলে আসবে, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে এভাবে আমরা কার্তেশীয় সমতলে বিন্দুসমূহের অবস্থান নির্ধারণ করে থাকি। ওকে, এবারে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ছাড়াও আরেকটি স্থানাঙ্কে বিন্দুসমূহের অবস্থান নির্ণয় করে থাকি, যাকে আমরা বলে থাকি পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, তো এবার আমরা পোলার স্থানাঙ্কটা একটু দেখব। শিক্ষার্থীরা, তাহলে এক্স অক্ষ কোনটি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষ হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা যদি এখানে প্রথমটাকে কি বলা হয় ভুজ, দ্বিতীয়টাকে কি বলা হয়, কোনো একটা বিন্দু যখন লিখে থাকি প্রথমটা হচ্ছে ভুজ, দ্বিতীয়টা হচ্ছে কি কোটি। সাপোজ ধরো এই একটা বিন্দু পি, একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এটা কোন ধরনের স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, যেখানে ভুজ এবং কোটি এক্স ওয়াইতে প্রকাশিত আছে, তাই না? তাহলে এটা দ্বারা কি বোঝায় বলো, এই যে মূল বিন্দু থেকে এটা অবস্থানটা কিভাবে নির্ধারণ করে থাকি, এই যে দূরত্বটা এটা হচ্ছে এক্স, এই যে দূরত্বটা এটা হচ্ছে কি ওয়াই, দেন এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই। এবারে আমি মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান যদি একটা ভেক্টরের সাহায্যে নির্ণয় করে থাকি, মনে করো আর, ওকে, তাহলে এই কোণটা যদি হয় থিটা, দেন এই বিন্দুর স্থানাঙ্কটা তখন পি বিন্দুর স্থানাঙ্কটা এটা দিয়েও নির্ধারণ করা যায়, আর কমা থিটা। তাহলে এই যে আর এবং থিটা দিয়ে প্রকাশিত যে স্থানাঙ্ক, এটাকে বলা হবে পোলার স্থানাঙ্ক। ওকে, এখানে আরটা কি দেখো, ওপি, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর যার সাহায্যে নির্ণয় করা হয় সেটাই হচ্ছে কি আর। আর থিটাটা কি দেখো, এই ওপি এই রেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটা হলো থিটা, এটাকে বলা হয় ভেক্টোরিয়াল কোণ। থিটা হচ্ছে ভেক্টোরিয়াল কোণ, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ও হচ্ছে অরিজিন মূল বিন্দু, তাই না? তাহলে এই বিন্দুর পি বিন্দুর অবস্থানটা তখন আর এবং থিটার সাহায্যে লেখা হয় আর এবং থিটা। তাহলে এই যে বিন্দুটা আমরা যে স্থানাঙ্কে লিখলাম এর নাম হচ্ছে কি পোলার স্থানাঙ্ক। আর এক্স ওয়াই দিয়ে প্রকাশিত যে বিন্দুটা লিখলাম এই কোন স্থানাঙ্কটা প্রকাশ করেছে, ওটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আমরা এই যে রিলেশন বিটুইন কার্তেশিয়ান স্থানাঙ্ক অর্ডিনেটস অ্যান্ড পোলার অর্ডিনেটস, মানে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি, আমরা এখন একটু দেখব কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো শিক্ষার্থীরা, আমরা যদি এই বিন্দুটাকে মনে করো আমি এখানে দিলাম পিএন, ও এন এই যে দূরত্ব এটা কিন্তু এক্স, পিএনটা হচ্ছে কি ওয়াই। তাহলে দেখো ওপিএন একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে ওই সমকোণী ত্রিভুজ থেকে আমি এটা লিখতে পারি কিনা দেখো, সাইন থিটা ইকুয়াল টু, এই কোণটা যদি নেই আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি লিখতে পারি বলো, ওয়াই বাই আর, দেন ওয়াই ইকুয়াল টু কি লেখা যাচ্ছে বলো, আর সাইন থিটা। আবার আমি যদি ওই ত্রিভুজ থেকে কস থিটার মানটা বের করি, দেখো কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে কি এক্স বাই আর, তাহলে এক্স ইকুয়াল টু কি আর কস থিটা। তো শিক্ষার্থীরা, আমি যদি এই দুইটা সম্পর্ক যেমন এক্স আর ওয়াই দুটো বর্গ করে যদি যোগ করি, দেখো এই দুটো যদি বর্গ করে যোগ করি তাহলে কি আসছে আমার, ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এক্স স্কয়ার কত, আর স্কয়ার কজ স্কয়ার থিটা, ওয়াই স্কয়ার করলে হবে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। আমরা কি করলাম, এই দুইটা বর্গ করে যোগ করলাম, এক্স এবং ওয়াই বর্গ করে যোগ করলাম, দেন আমরা কি পেলাম দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, আর স্কয়ার যদি কমন নেই এখান থেকে এটাকে এভাবে লেখা যাচ্ছে, এই যে দেখো, দেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। আমরা জানি কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি 1, দেন আর ইজ ইকুয়াল টু কি বলো,
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো শিক্ষার্থীরা আমরা যদি এখানে এই যে ওয়াই ভাগ এক্স লিখি, দেখো এই দুটি রিলেশন, এটা ভাগ এটা, দেন কি পাওয়া যাচ্ছে, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, দেন ওয়াই বাই এক্স ইকুয়াল, আর বাদ হয়ে যাচ্ছে, এটা কি ট্যান থিটা থাকছে, দেন থিটা ইকুয়াল টু, দেখো কি লেখা যাচ্ছে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে দেখো আর ইকুয়াল টু কি, এখানে আর এর মানটা কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আর এর মানটাও কিন্তু আমরা কিসের মাধ্যমে পাচ্ছি, এক্স ওয়াই থেকে পাচ্ছি, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটার মানটা দেখো সেখানেও ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সেখানেও কিন্তু আমাদের এক্স এবং ওয়াই এর মানটা জানা দরকার। তাহলে এটা দেখো একটা পেতে হলে কিন্তু অপরটা আমার লাগছে, এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাই হচ্ছে কি কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম যে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা কি, এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আর এবং থিটা আমরা দেখলাম যে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক দিয়ে কিভাবে আর এবং থিটা বের করা যায়। ওকে, তাহলে আমরা দেখব এবারে কিভাবে একটা বিন্দুর, হ্যাঁ, একটা স্থানাঙ্ক থেকে, কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে চলে যাব, আবার পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্কে চলে যাব, ওই যে রিলেশন থেকে আমরা এটা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখব। তোমাকে বলা হলো যে 4 3 4 মনে করো একটা বিন্দু, এই বিন্দুটি কোন স্থানাঙ্কে আছে বলো, কার্টেসীয় স্থানাঙ্কে আছে, যেহেতু আমাদের এখানে কোণের কোনো মান নেই। বলা হলো যে এই বিন্দুটাকে তুমি পোলার স্থানাঙ্কে নিয়ে নাও। তাহলে কিভাবে পোলার স্থানাঙ্কে যাবে, তা পোলার স্থানাঙ্ক কি, আর এবং থিটা দিয়ে প্রকাশিত, তাই না? তাহলে এখানে এটা যেহেতু কার্টেসীয় স্থানাঙ্ক, বলো এখানে এক্স ইকুয়াল টু কি, ভুজের যে মানটা, তাহলে ভুজ কত এখানে 3, দেন এক্স ইকুয়াল টু হচ্ছে 3 আর ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে কত 4। ওকে, আমি যদি এই বিন্দুটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, 3 না ধরে এটাও মনে করো 4 দিলাম। ওকে, তাহলে কার্টেসীয় স্থানাঙ্কে আমাদের এটা এক্স হলো 4, ওয়াই হলো 4, ভুজের মানও 4, কোটির মানও 4। প্রিয় শিক্ষার্থীরা, এই বিন্দুটির অবস্থান কোথায়, প্রথম চতুর্ভাগে নিশ্চয়ই, যেহেতু ভুজও প্লাস কোটিও প্লাস, তাহলে এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক বের করতে হবে। তার মানে কি, দেখো এটা আর এবং থিটার মানটা বের করতে হবে, তাই না? এই কোণের মান লাগবে, এটার মানও লাগবে। ওকে, তাহলে আর এর মান আমরা একটু আগে যে রিলেশন দেখেছিলাম, সেখানে আর ইকুয়াল টু আমরা জানি কি, বলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে জাস্ট এক্স ওয়াই মানটা বসিয়ে দিবে। তাহলে দেখো এখানে 16 প্লাস 16 ইজ ইকুয়াল টু 32। ওকে, তাহলে এটা কি লেখা যাচ্ছে, 16 ইন্টু 2, তার মানে 4 রুট 2। আর এর মানটা আমরা পেয়ে গেলাম। এবারে থিটা দরকার। তো শিক্ষার্থীরা, থিটা ইকুয়াল টু কি বলো, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে বিন্দুটি আছে, দেন এটা সূক্ষ্মকোণী হবে। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ট্যান ইনভার্স ওয়াই কত এখানে, দেখো ওয়াই হচ্ছে আমার 4, তাহলে 4, এক্স হচ্ছে কত 4, তাহলে আমার কি থাকছে এখানে, দেখো ট্যান ইনভার্স 1, আমরা জানি ট্যান ইনভার্স 1 এর মান কত 45 পাই বাই 4। ওকে, তাহলে আর এর মান কত পাওয়া গেল 4 রুট 2, থিটার মান কত পাই বাই 4, দেন ওই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত হলো আর কমা থিটা, তাহলে কত 4 রুট 2 আর হচ্ছে পাই বাই 4। তো শিক্ষার্থীরা, এটাই হচ্ছে এই যে বিন্দুটি 4 4, তার কি পোলার স্থানাঙ্ক। আর এর মান হচ্ছে 4 রুট 2, এই যে আর থিটা হচ্ছে পাই বাই 4, দেন ওই বিন্দুটির পোলার স্থানাঙ্ক হচ্ছে 4 রুট 2 পাই বাই 4।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে কিভাবে একটা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কোনো একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে আমরা পরিবর্তন করব। ওকে, তাহলে আমাদের এক্ষেত্রে রিলেশনটা জানতে হবে, তাই না? এই কারণে আমরা শুরুতে রিলেশনটা দেখালাম যে এক্স ইকুয়াল আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। প্রিয় শিক্ষার্থীরা, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমার থিটার মানটা বের করতে আরও একটু জিনিস জেনে নিতে হবে। সেটা কি? একটা বিন্দু যে চতুর্ভাগে অবস্থান করবে থিটার মানটা কিন্তু ওই অনুযায়ী আসবে। সাপোজ এই বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে, যখন আমি থিটাটা বের করলাম তখন কিন্তু এটা একটা সূক্ষ্মকোণী হওয়ার কথা, যেহেতু এখানে আমাদের আছে প্রথম চতুর্ভাগে, আমরা কিন্তু সেটাই পেলাম। ওকে, এখন এই বিন্দু যেটা দেয়া থাকবে সেটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, দেন আমরা যদি সরাসরি এটা লিখে দিই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে আমাদের আরেকটু টেকনিক অবলম্বন করতে হবে। ওকে, তাহলে চতুর্ভাগ অনুযায়ী থিটাটা আমরা একটু ভিন্ন ভিন্নভাবে বের করব। বিন্দুর অবস্থান যে চতুর্ভাগে থাকবে কোণের মানটা কিন্তু সেই অনুযায়ী আসবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের নিয়মটা কি আমরা একটু দেখে নিচ্ছি। চতুর্ভাগ অনুযায়ী বিন্দু যদি ভিন্ন ভিন্ন চতুর্ভাগে থাকে তখন থিটার মানটা আমরা কিভাবে বের করব। ওকে, দেখো শিক্ষার্থীরা, আমি জাস্ট এখানে তোমাকে একেবারে মানে স্থানাঙ্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানেই লিখে দিচ্ছি। মনে করো একটা বিন্দু আছে এখানে এক্স ওয়াই, এক্সও প্লাস ওয়াইও প্লাস, দেন অবশ্যই সেটা প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, তাই না? তাহলে এই যদি বিন্দুটা হয় দেন এই কিন্তু তোমার থিটা কিন্তু এটা আসবে। দেন এই থিটাটা তুমি কিভাবে বের করবে? একটু আগে আমরা যে সূত্র অ্যাপ্লাই করলাম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা লিখে দিলেই চলবে। ওকে, আচ্ছা বিন্দুটা যদি এখানে থাকে মনে করো, তাহলে এক্স এর মান কি হবে? মাইনাস, ওয়াই এর মান প্লাস, ভুজ মাইনাস ওয়াই প্লাস কোটি প্লাস, তাহলে কি হবে? বিন্দুর অবস্থানটা এবার 2 নাম্বার ঘরে চলে গেল। ওকে, এই ক্ষেত্রে থিটাটাকে আমরা কিভাবে বের করি? দেখো, এই মনে করো তোমার থেকে এই মান কোনটা আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু কোণ আমরা এদিক থেকে এই পর্যন্ত ভাবে বিবেচনা করি। ওকে, তাহলে কোনটা আমরা কোন সূত্র দিয়ে তখন বের করব? এক্ষেত্রে থিটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত, এটাই হচ্ছে থিটা, এই যে। সেই জন্য আমরা থিটাটা এই সূত্র দিয়ে ব্যবহার করব, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে, তাহলেই তুমি এই কোণটি পেয়ে যাবে। বিন্দুর অবস্থান যদি 3 নাম্বার ঘরে হয়, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইও মাইনাস, তখন কিন্তু তোমার এই মনে করো বিন্দুটা আছে এখানে, তাহলে এক্ষেত্রে কোণটা কি হবে বলো? এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসবে। ওকে, তাহলে এক্ষেত্রে থিটা কিন্তু এইটা, তাহলে আমার কি হবে বলো? এই ক্ষেত্রে থিটাটা তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা, থিটা ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা দিলে তুমি এই যে বড় থিটাটা, এই থিটাটা পেয়ে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, বিন্দুর অবস্থান যদি চতুর্থ ঘরে হয়, মনে করো এই আছে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস, তখন বিন্দুটা কয় নাম্বার ঘরে অবস্থান করবে? 4 নাম্বার ঘরে অবস্থান করবে। তাহলে এক্ষেত্রে তোমার থিটা কোনটা বিবেচনা করব? এক্ষেত্রে থিটা কিন্তু আমার এই যে দেখো এখান থেকে ঘূর্ণন মাধ্যমে এখানে চলে আসলো, এত বড় কোণটা, তাহলে আমরা থিটার মানটা কি সূত্র দিয়ে অ্যাপ্লাই করে বের করতে পারবো? 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো শিক্ষার্থীরা, তাহলে তুমি যদি থিটাটা তখন 2 পাই মাইনাস এটা লেখো, কারণ এখান থেকে আমার এই পর্যন্ত হচ্ছে 2 পাই, তার চেয়ে কিছুটুকু, তাহলে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই থেকে এই পর্যন্ত হচ্ছে 180, মানে পাই থেকে এই ঘরে থাকলে পাই মাইনাস দিয়ে কম কিছুটা এখানে, যদি এই রাইট সামনে চলে যায় তার মানে এখান থেকে এই পর্যন্ত 180, 3 নাম্বার ঘরে পড়লে 180 প্লাস এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি 360, তাহলে তার চেয়ে কিছুটা কম, দেন 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা একটা বিন্দুর অবস্থান চিহ্নিত করে কোন চতুর্ভাগ অবস্থান করে তার উপর ভিত্তি করে থিটাটাকে এই আলাদা আলাদা সূত্র দিয়ে বের করব। ওকে, এবার আমরা ছোট্ট দুইটা উদাহরণের মাধ্যমে, আমরা যেহেতু প্রথম চতুর্ভাগেরটা আমরা দেখিয়ে ফেলেছি, দেখো এটা ছিল কি 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যখন এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো আমি এখানে জাস্ট
দুইটা বিন্দু লিখব। প্রথম চতুর্ভাগেরটা দেখে ফেলেছি আমরা। মনে করো -1 1, এই যে বিন্দুটি এটা কোন চতুর্ভাগে অবস্থান করে? এটা কিন্তু 2 নাম্বার চতুর্ভাগে অবস্থান করে, তাই না? তাহলে এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কি হবে? দেন x হলো এখানে কত? -1, y হচ্ছে 1। রেডিয়াস নিয়ে মানে আর নিয়ে কিন্তু কোনো নেই, সমস্যা নেই। আর হচ্ছে কি √x² প্লাস y²। দেন x মানে হচ্ছে এটা 1² প্লাস 1², তার মানে হচ্ছে আর হলো কত? √2। এবার থিটা, তাহলে এই বিন্দুর অবস্থান দেখতে হবে, এটা কয় নাম্বার ঘরে? x মাইনাস y প্লাস, এটা কিন্তু 2 নাম্বার ঘরে পড়বে। দেন থিটা কি? পাই মাইনাস tan ইনভার্স y/x, তাহলে পাই মাইনাস tan ইনভার্স y/x 1 1 1/1, তার মানে এখানে 1, দেন পাই মাইনাস π/4, তাহলে কত আসছে বলো? 3π/4। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো ওই বিন্দুটির পোলার স্থানাঙ্ক তাহলে কত আসছে? √2, 3π/4। তাহলে বিন্দুটির অবস্থান ছিল 2 নাম্বার ঘরে। দেন দেখো কোণের মানটাও কিন্তু সে অনুযায়ী এসেছে, তাই না? এখান থেকে এই পর্যন্ত এটা গেল যদি 2 নাম্বার ঘরে বিন্দুটির অবস্থান হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অন্য একটা বিন্দু দেখি। তাহলে প্রথম চতুর্ভাগেরটা দেখলাম, দ্বিতীয় চতুর্ভাগের অবস্থান হলে কিভাবে হবে সেটাও দেখলাম। এবার আমি আরেকটা বিন্দু বলি। দেখো মনে করো বিন্দুটা হচ্ছে এই -1 -1, ওকে? তাহলে এক্ষেত্রে x কত? -1, y কত? দেখো -1, আমি এটা মুছিনি, দেখো আর এর মান ঠিক আছে। আর কি √x² প্লাস y², আমরা এই সূত্র দিয়ে করে ফেলতে পারবো। আর কত? √2। দেন থিটা কি সূত্রটা দেখো? পাই প্লাস, তাহলে এই হচ্ছে পাই প্লাস, জাস্ট এই জায়গাটায় চেঞ্জ আসবে, তাহলে এটা কি হবে? 5π/4, ওকে? শিক্ষার্থীরা, বিন্দুর অবস্থান 3 নাম্বার ঘরে, কোণের মানটাও কিন্তু আমরা সেই অনুযায়ী পেলাম 3 নাম্বার ঘরে, ওকে? এবারে যদি এই কোণটা এটা না হয়ে জাস্ট এই কোণটাকে মানে বিন্দুটা ওইটা না হয়ে এমন হলো 1 -1, এবার দেখো বিন্দুর অবস্থান x এর মান প্লাস y এর মান মাইনাস, কয় নাম্বার ঘরে পড়বে? 4 নাম্বার ঘরে পড়বে। দেন এক্ষেত্রে আর ঠিক আছে। এখানে গিয়ে কি হবে? আমরা বলেছি যে 2π মাইনাস, দেখো থিটা কি? 2π মাইনাস tan ইনভার্স y/x, 2π মাইনাস tan ইনভার্স y/x। দেন এটা 2π মাইনাস tan ইনভার্স 1, এটা হচ্ছে π/4, 7π/4। তাহলে বিন্দুটির অবস্থান কি হবে পোলার স্থানাঙ্কে? 7π/4। এটাই হলো 1 - 1 বিন্দুর পোলার স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা বিন্দু দেখে কোন চতুর্ভাগে অবস্থান করে সেই চতুর্ভাগ অনুযায়ী থিটার মানটা বের করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা তাহলে কি শিখলাম? সরলরেখা কি, ওকে? স্থানাঙ্ক জিনিসটা কি, কার্টেসীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক কি, কার্টেসীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, এবং একটা বিন্দু কার্টেসীয় স্থানাঙ্কে দেয়া থাকলে সেখান থেকে কিভাবে আমরা পোলার স্থানাঙ্কে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নতুন জিনিস নিয়ে আবার হাজির হব। তোমাদের সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।